বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে এবং একই সাথে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতেই সরকারের এই পদক্ষেপ জানিয়ে কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে সেই আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাহবুব সৈকতের রিপোর্ট। দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পর্যায়ক্রমে পূরণ করা হবে সবগুলো অঙ্গীকার। আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালই নোখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। ফ্যাসিবাদ এবং তাবেদারি শক্তি যেন আর কখনো জায়গা নিতে না পারে, সেজন্য দেশকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড়া করানো সরকারের লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে মসজিদকে সামাজিক কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত করার উপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সরকারের নানাবিধ পদক্ষেপে নাগরিকদের স্বাবলম্বী করে গড়ে তোলার প্রচেষ্টা হিসাবে জানিয়ে কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। এর আগে কল্যাণমূলক এই পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করে বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা। আজকের এই দিনটি হলো আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। মাত্র 1 মাস যেতে না যেতেই আপনার দেওয়া প্রতিশ্রুতি পূরণ হচ্ছে। আমাদের অংশগ্রহণ আপনার হাতকে আরও শক্তিশালী করবে। ধর্মীয় গুরুদের সম্মানী প্রদানের মাধ্যমে উপকার ও সুরক্ষা সাধন করছেন। তথ্য অনুযায়ী পরীক্ষামূলকভাবে দেশের 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম, একই সাথে 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানী দেয়া হবে। মাসিক সম্মানীর পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষেও বিশেষ ভাতা দেয়া হবে। আগামী 4 অর্থ বছরে ধাপে ধাপে সারা দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এই সম্মানীর আওতায় আনা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকলে 11 দল রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 11 দলীয় জোটের লিয়াজু কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি বলেন, সংবিধান সংস্কারের শপথ না নেওয়ার মাধ্যমে সরকার জাতিকে অপমান করেছে। কালকের মধ্যে এ বিষয়ে অধিবেশন না ডাকলে তার দায় সরকার প্রধানকে নিতে হবে। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার জুলাই সনদে যে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।
ইউসুফ, কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, তো আর কি খবর আছে এ বিষয়ে আপনার কাছে? মহসিন, কিছুক্ষণ আগে সংসদের যে কার্য উপদেষ্টা কমিটি রয়েছে সেই কমিটির বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কিছুক্ষণ আগে বের হয়ে গেছেন সংসদ থেকে। তিনি যেটি জানিয়েছেন যে আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে 15ই এপ্রিল পর্যন্ত বৈঠক হওয়ার কথা, অর্থাৎ সংসদের অধিবেশন চলার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইনমন্ত্রী আসাদুজ্জামান বের হয়ে যাচ্ছেন, সাংবাদিকরা চেষ্টা করছেন তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আমরা দেখি আসলে তিনি কি বলতে চান, আসলে বৈঠকে কি আলোচনা হয়েছে আমরা সেই বিষয়বস্তু জানবো আইনমন্ত্রীর কাছ থেকে। অধ্যাদেশগুলো নিয়ে কি আলোচনা হবে? না, আগে মেয়াদটা হচ্ছে কতদিন এই মেয়াদ চলবে প্রথম অধিবেশনের? এই অধিবেশন কতদিন চলবে সেটা আলোচনা হয়েছে। অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা এই কমিটির সাবজেক্ট না, বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতাতে যে সময় আছে সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সংবিধানে 30 দিন সময় আছে, প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে। 30 কার্য দিবস না 30 দিন? 30 দিন কমিটি গঠন করা হয়েছে। আর সংসদ চলবে কতদিন, কয় তারিখ পর্যন্ত? সেইটা চিফ হুইপ ব্রিফ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে জামাত আজকে বলছে সংবিধান সংস্কার পরিষদ এটার অধিবেশন না ডাকা গেলে এই সংসদের অধিবেশন হয়তো কালকেই শেষ হয়ে যাবে, এরকম একটা কথা তারা বলেছে রাজনৈতিকভাবে। আসলে আপনারা বিএনপি কি ভাবছে? এটা সংসদে বলবো বিএনপি কি ভাবছে, সংসদে আলোচনা হবে, সংসদ সমস্ত আলোচনা কেন্দ্রবিন্দু। সংসদ কি কালকে পর্যন্ত শুধু চলবে, ঈদের আগে? ঈদের আগে কালকে চলবে। থ্যাংক ইউ। মহসিন, যেমনটি শুনছিলেন যে আগামী 30শে এপ্রিল পর্যন্ত সংসদের যে অধিবেশন সেই অধিবেশন চলার কথা রয়েছে। তবে আগামীকাল আবার যে সংসদ বসবে, অর্থাৎ 12 তারিখে সংসদ অধিবেশন শুরু হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন। আগামীকাল সংসদ বসার পর আবার সংসদ মুলতবি করা হবে এবং মুলতবি করার পর ঈদের পর আবার সংসদ বসবে এবং 30শে এপ্রিল পর্যন্ত সেই সংসদ অধিবেশন চলবে। তবে আলোচনার বিষয়বস্তু কি কি হয়েছে সেগুলো তো কিন্তু বিস্তারিত আমরা এখনও জানতে পারিনি। তবে আইনমন্ত্রী যেটি বলেছেন যে সংসদ সদস্যদের পক্ষ থেকে চিফ হুইপ সেটি বিস্তারিত বলবেন। যখন চিফ হুইপ আমাদেরকে বিস্তারিত বলবেন তখন হয়তো আমরা আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মহসিন, সংসদ থেকে এই ছিল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের, এই ছিল আমার কাছে তথ্য। মহসিন, ধন্যবাদ ইউসুফ আলী। দর্শক, সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত সহকর্মী ইউসুফ আলী। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, একটি মহল 12 ফেব্রুয়ারি নির্বাচনকে প্রলম্বিত ও বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছিল, কিন্তু সব বাধা ছিন্ন করে বিএনপি এই অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়েছে। ফ্যাসিস্ট আমলের একতরফা নির্বাচনের রীতি ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন ফিরিয়ে এনেছেন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের সাবেক চেয়ারম্যান এবং সাবেক সিনিয়র মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়ার 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। যারা মব কালচারকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে জনগণ সজাগ থাকবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বাংলাদেশের বর্তমান সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু করেছে, সেখানে আমরা যদি গণতান্ত্রিক এই মূল্যবোধকে এবং বাংলাদেশি পরিচয়, অন্য কোনো পরিচয় নয়, তাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি এবং ধর্মীয় মূল্যবোধের সীমানাকে আমরা যদি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের পরাজিত করার মতো কোনো শক্তি আমি দেখি না। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আগে ভাগেই রওনা হচ্ছেন গ্রামের পথে। আজও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। 17 মার্চ থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি, কিন্তু শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে অনেকেই এখনই বাড়ির পথে। বিশেষ করে চাকরিজীবীরা আগে পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও কিছুটা বাড়তে থাকে। তবে স্বস্তির বিষয় ছিল, টিকিট কাটতে তেমন কোনো ঝামেলা হয়নি। যাত্রীদের সুবিধার্থে এবারও 100% টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
আর দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শবনম অবনী। অবনী, ঈদযাত্রা ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর ফিরতি টিকিট বিক্রির কোনো খবর আছে কি আপনার কাছে? ধন্যবাদ মহসিন। অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের পদযাত্রায় মুখরিত হয়ে উঠেছে স্টেশন প্রাঙ্গণ। সকাল থেকেই অনেকগুলো ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছে। কিছুক্ষণ আগে সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেল। এখন চট্টলা এক্সপ্রেস অপেক্ষমান আছে ছেড়ে যাওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের ভিড় মোটামুটি চোখে পড়ার মতো, যেহেতু আজকে ঈদযাত্রার দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে। দ্বিতীয় দিনে অনেক যাত্রীরাই এখানে এসেছেন এবং তাদের বাড়ি ফিরে যাওয়ার যে টান, বাড়ি ফিরে যাওয়ার টানে এবং ঈদের আনন্দ গ্রামের যারা আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি মেম্বার আছে, তাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। একটু আগে আমরা দেখলাম যে নিরাপত্তার দায়িত্বে এখানে যারা আছে, কিছু যাত্রীরা ট্রেনে জায়গা না হওয়ায় ছাদে উঠে গিয়েছিলেন, তাদেরকে ছাদে থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে অপেক্ষমান ট্রেনটি এখানে রয়েছে। যাত্রীরাও অপেক্ষা করছে বাড়ি ফেরার, যে তারা ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়ি ফেরার তাগিদে এখানে অপেক্ষা করছেন। এমনিতে যাত্রীদের ভিড়ের কথা বললে ঈদের দ্বিতীয় দিন হিসেবে চোখে পড়ার মতোই ভিড় বলা যাচ্ছে, কারণ ট্রেনগুলো যেগুলো যাচ্ছে সেগুলো সবগুলোই পরিপূর্ণ যাত্রী নিয়ে যাচ্ছে এবং অনেক যাত্রী দেখা গেছে যে ছাদেও যাওয়ার চেষ্টা করছেন। আর অনলাইনে টিকিট কেটেছেন অনেক মানুষ, সেক্ষেত্রে অনেকেই বলেছে যে ভোগান্তি তেমন নেই। তবে যারা আশেপাশের এলাকাগুলোতে যাচ্ছে, যেমন ধরেন গাজীপুর বা আপনার নরসিংদী, এই এরিয়াতে যারা যাচ্ছেন তারা কাউন্টারে সেই টিকিট কেটে যাচ্ছেন। সেই ক্ষেত্রে তারা বলছেন যে তেমন ভোগান্তি এখন পর্যন্ত লক্ষ্য করছে না। আর এদিকে নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি সবই ঠিক আছে। যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা বলছে যে এখন পর্যন্ত ওরকম নিরাপত্তা ঝুঁকি বা কোনো স্টেশনে কোনো সমস্যা, টিকিট নিয়ে কোনো ভোগান্তি, এই জাতীয় কিছু এখন পর্যন্ত কারো চোখে পড়েনি বা এগুলো তারা মোকাবেলা করতে হয়নি এখন পর্যন্ত। আর এমনিতে যদি বলি যে অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের ক্ষেত্রে তো ভোগান্তি নেই বলছেন, তবে অনেকে আবার অভিযোগ করেছেন যে এখন নাকি টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনের টিকিটও শেষ হয়ে গেছে। কেউ কেউ ব্ল্যাকে টিকিট কাটারও অভিযোগ করছেন। আর এমনিতে স্টেশনে আমরা টিকিট কাটার ওরকম ভিড় এখনও দেখতে পাইনি। মহসিন, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। অবনী, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম আমাদের সহকর্মী শবনম অবনীর সাথে, জানছিলাম ঈদযাত্রার খবরাখবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 17 মার্চ থেকে টানা 7 দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সরকারি ছুটি বড় হওয়ায় যাত্রা নির্বিঘ্ন হওয়ার প্রত্যাশা করছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। গাবতলী বাস টার্মিনালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই প্রত্যাশার কথা জানান। এ সময় ভোগান্তি কমাতে গার্মেন্টস শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানান। ডিএমপি কমিশনার ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলছে বলে জানান তিনি। এ সময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখার এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। 15-16 বা ম্যাক্সিমাম 20 লক্ষ লোক যাবে, যেটা আপনাদের জন্য সুবিধা। ডেইলি আপনাদের বাস চালাতে পারবেন, ডেইলি আপনাদের বাসের লোক যাবে, বাসগুলো আবার ফেরত আসবে, আপনাদের প্যাসেঞ্জার গেইন করতে পারবে এবং কোনো কোথাও জ্যাম হবে না, ইজিলি যেতে পারবে। এই সুবিধাটা আপনাদেরকে সরকার করে দিয়েছেন। এর বাইরে যেগুলো সরকার বদ্ধপরিকর, এই সেক্টরে যাতে কোনো জ্যাম না হয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার, আমাদের ডিএমপি হেডকোয়ার্টার এবং আপনাদের স্থানীয় পর্যায়ে আমাদের ডেপুটি পুলিশ কমিশনার ক্রাইম বা ট্রাফিক, তারাও মিটিং করে সমন্বয় করে আপনাদের সাথে এই ব্যবস্থাকে, ট্রাফিক ব্যবস্থা এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য বারুণী নদীর শাখা বারুণী নদীর খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকাল 10:30টায় রাজশাহী নগরীর পবা উপজেলার বায়া ব্রিজের নিচে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি মন্ত্রীগণ নিজ নিজ এলাকায় নদী, খাল, বিল সহ অন্যান্য পরিষ্কার
অপরিষ্কার এলাকা পরিষ্কারে তদারকি করবেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন করে বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার এ জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশের মৎস্য চাষ এবং জমিতে সেচ সুবিধা এবং প্রাকৃতিক বৈচিত্র্য ফিরে আনার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, আমরা এটাও গ্রহণ করেছি। আজকে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বা ডেঙ্গুর হাত থেকে এবং সকল রোগবালার হাত থেকে রাজশাহী বাংলাদেশের সবাইকে রক্ষা করে। পানি মানে শুধু প্রবাহ নয়, এক জেলার জীবন, কৃষির স্পন্দন আর মানুষের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে সামনে রেখে আগামী 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি। জাতীয় এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে দিনাজপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার বলছে 4 বছর মেয়াদী এই উদ্যোগের আওতায় দেশজুড়ে প্রায় 20,000 কিলোমিটার খাল, নদী, নালা ও জলাশয় খনন কিংবা পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য জলাবদ্ধতা কমানো, সেচ ব্যবস্থা সচল করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যন্ত্রের ব্যবহার কমিয়ে 60 থেকে 70% কাজ সাধারণ শ্রমিকদের দিয়ে করানোর পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়ে। একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার উপর জোর দেওয়া হয়েছে। আমি বেশ কিছুদিন ধরে এখানে কাজ করতেছি, রাস্তায় পানি দিতেছি। আমরা খুব খুশি প্রধানমন্ত্রী আসবে, এই রাস্তা দিয়ে আসবে। নদীর সাইডে যেগুলা মাটি আছে উঁচা, পানি যদি ভরা থাকে, বান্ধা থাকে, সুচগেট হলে আমাদের উপরে পানি উঠানোর সুবিধা হবে। যেখানে যেখানে মাটি, রাস্তার পাশে মাটি, এখন যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী ভাষণ দিবে সেই জায়গাটাতে মাটির মধ্যে দিয়ে ড্রেসিং করতেছি। জাতীয় এ কর্মসূচির প্রথম মঞ্চ হিসেবে দিনাজপুরকে বেছে নেওয়ায় জেলার মানুষের মধ্যে তৈরি হয়েছে আলাদা গর্ব এবং আবেগ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এলাকায় আসার জন্য আমরা সবাই গর্বিত। খাল খননের উদ্দেশ্যে উনি আসতেছেন, আমরা গ্রামবাসী সবাই তার জন্য দোয়া করি এবং আনন্দিত উপভোগ করি। এখানে প্রধানমন্ত্রী আসবে, খাল খনন উদ্যোগে আসবে, এখানে আমরা খুব আশাবাদী এবং আনন্দিত। এই আয়োজন এখন শুধু একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি দিনাজপুরের জন্য উন্নয়ন, মাটি আর মানুষের অনুভূতিকে একসঙ্গে বয়ে নেওয়া এক বিশেষ মুহূর্তে পরিণত হয়েছে। 28 কোটি মানুষের নন্দিত নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আগামী 16 মার্চ উনি প্রথম ঢাকার বাইরে তার সফর আছে দিনাজপুরের কাহারোল উপজেলায়। সেখানে তিনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন এবং একটা সমাবেশ করবেন। এলাকার মানুষ, দিনাজপুরের মানুষ অত্যন্ত উন্মুখ হয়ে আছেন যে 16 তারিখে ওনাকে বিপুল সংবর্ধনা দেওয়া হবে। উন্নয়ন ও স্মৃতির এই সমান্তরাল আয়োজনে 16 মার্চ তাই দিনাজপুরে নজর থাকবে পুরো দেশের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে দ্বীপ জেলা ভোলা চর ফ্যাশনের বাজারগুলো। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন বিপণী বিতান ও জুতার দোকানগুলোতে চোখে পড়ার মতো ভিড়। পরিবার পরিজনের জন্য পছন্দের পোশাক ও জুতা কিনতে ক্রেতারা ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকানে। প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। ভোলা চরফ্যাশন উপজেলায় একটি পৌরসভা ও 21টি ইউনিয়নে প্রায় 6 লাখ মানুষের বসবাস, আর তাদের কেনাকাটার প্রধান কেন্দ্র হচ্ছে চরফ্যাশন বাজার। ঈদ ঘনিয়ে আসায় দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন এখানকার মার্কেট ও দোকানগুলোতে। পছন্দের পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামনে যেহেতু হচ্ছে সামার, অনেক বেশি গরম, তো হচ্ছে পাঞ্জাবিটা আমাদের কটন কাপড়ের পাঞ্জাবিটা একটু বেশ ভালো চলে। এবছর পার্সিয়ান কিছু ড্রেস আসছে নতুন মার্কেটে, এটা খুবই ভালো চলতেছে। আমি এখানে আসছি ঈদের জন্য জুতা নেওয়ার জন্য। আমি অনেক দোকান ঘুরেছি, বাট আমার এখানে জুতা পছন্দ হয়েছে, আমি এখান থেকে জুতা নিয়েছি। সব জিনিসই অতিরিক্ত দাম, মানে
যেগুলো এমনিতে কিনা হয়তো 600 টাকা, ওগুলো এখন হচ্ছে 1000-এর উপরে বা 1500-1600। এই বাচ্চাদের জুতো 1600 নিচে তো কোনো স্যান্ডেলই নাই গা, তাহলে মানুষ কি কিনবে? এদিকে ঈদকে সামনে রেখে বাড়তি ভিড় সামাল দিতে বাজার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ক্রেতা সাধারণদের সার্বিক নিরাপত্তার জন্য আমাদের পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে। এরপরেও যদি কোথাও কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়, ক্রেতাকে হয়রানি বা তাদের নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় যদি আসে, আমরা সাথে সাথে এ বিষয়ে অ্যাকশন নেব। শবনম অবনী, মাই টিভি।